উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, প্রথম অধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত মতবাদসমূহ। আজকের বিষয় সাবেকি বাস্তববাদ ও নয়া বাস্তববাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। প্রশ্ন: সাবেকি বাস্তববাদের সঙ্গে নয়া বাস্তববাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো। উত্তর: ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে বাস্তববাদ একটি প্রাচীন ও প্রভাবশালী ধারা। অন্যদিকে নয়া বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ হল বিংশ শতাব্দীর শেষ ভাগে বাস্তববাদকেই পুনর্ব্যাখ্যা করার একটি তাত্ত্বিক প্রচেষ্টা। উভয় মতবাদেরই উদ্ভব ঘটেছিল নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তনকে বোঝার এবং ব্যাখ্যা করার উদ্দেশ্যে। বাস্তববাদের বীজ থুসিডাইডিস কৌটিল্যের সময় থেকেই গ্রথিত থাকলেও এর আধুনিক রূপটি গড়ে উঠেছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক জাতির দ্বন্দ্ব এবং ঠিক পরবর্তীকালের শীতল যুদ্ধ এবং জাতীয় স্বার্থ ও ক্ষমতাকেন্দ্রিক আন্তর্জাতিক রাজনীতির স্বরূপ ব্যাখ্যা করতে আদর্শবাদ ব্যর্থ হওয়ায় সাবেকি বাস্তববাদের উদ্ভব হয়। আবার আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় অর্থনৈতিক উপাদানের গুরুত্বকে অস্বীকার, বিভিন্ন অরাষ্ট্রীয় কারকদের ক্রমবর্ধমান ভূমিকাকে চিহ্নিত করতে ব্যর্থতা এবং সর্বোপরি দাঁতাতের সময়কার সহযোগিতা ও দ্বন্দ্বের সমন্বয়মূলক জটিল আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাখ্যা করতে বাস্তববাদের ব্যর্থতা নয়া বাস্তববাদের উত্থানের পথকে প্রশস্ত করে। অর্থাৎ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো তত্ত্বের উদ্ভব ঘটে সমসাময়িক পরিস্থিতিকে বিশ্লেষণ করার জন্য। আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে তাত্ত্বিক ধারাটা গড়ে উঠেছিল তার নাম আদর্শবাদ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাতির দ্বন্দ্ব বা ঠিক পরবর্তীকালের শীতল যুদ্ধের পরিস্থিতি, অর্থাৎ এক প্রকার জাতীয় স্বার্থ এবং ক্ষমতাকেন্দ্রিক আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করতে এই আদর্শবাদ ব্যর্থ হয়। কারণ শুধুমাত্র সহযোগিতায় নয়, এই সময় মূলত দ্বন্দ্বের ভিত্তিতেই আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ন্ত্রিত হতো। আবার আদর্শবাদের ব্যর্থতার অপর একটি কারণ হল আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক আইনের গুরুত্ব অপেক্ষাকৃত কমে আসা। এই সকল কারণ মিলিয়ে যখন আদর্শবাদ তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিকে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তখন উদ্ভব ঘটে বাস্তববাদের। এই বাস্তববাদ আন্তর্জাতিক পরিস্থিতিকে বা তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিকে ক্ষমতাকেন্দ্রিক ও জাতীয় স্বার্থকেন্দ্রিক হিসেবে ব্যাখ্যা করে এবং শীতল যুদ্ধ বা অন্যান্য দ্বন্দ্বমূলক পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার কারণ এবং তার গতি প্রকৃতির ব্যাখ্যা দিতে সমর্থ হয়। কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, বিশেষত দাঁতাতের সময়, আন্তর্জাতিক পরিস্থিতিতে শুধুমাত্র দ্বন্দ্বের ভিত্তিতে কার্য পরিচালনা হতো না। তখন সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে একটা সমন্বয় ঘটিয়ে আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রিত হতো। এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে আবার বাস্তববাদ ব্যর্থ হয়। এছাড়াও সেই সময়কার আন্তর্জাতিক পরিস্থিতিতে শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক উপাদানের গুরুত্ব বেড়ে উঠেছিল। আর শুধুমাত্র রাষ্ট্রীয় কারক নয়, বরং অরাষ্ট্রীয় কারকদেরও আন্তর্জাতিক রাজনীতির নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই বিষয়গুলোকেও বাস্তববাদ ঠিকমতো ব্যাখ্যা করতে পারেনি। তার জন্যই উত্থান ঘটে নয়া বাস্তববাদের। পার্থক্যসূচক সংজ্ঞা। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বাস্তববাদ হলো সেই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যার মূল বক্তব্য হলো অরাজক, প্রতিযোগিতামূলক এবং সংঘাতপূর্ণ আন্তর্জাতিক রাজনীতিতে মুখ্য ও যুক্তিবাদী কারক রূপে প্রতিটি রাষ্ট্র আদর্শের ভিত্তিতে নয়, বরং
বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নিজের নিরাপত্তা, সার্বভৌমত্ব, প্রভাব ও জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ক্ষমতা বৃদ্ধির চেষ্টায় পরিচালিত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষাই রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতাকেন্দ্রিক সংঘাত দূর করে আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতা রক্ষার একমাত্র উপায়। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির ব্যাখ্যা করতে গিয়ে বাস্তববাদ যে তত্ত্বটিকে সামনে রাখে তার মূল বৈশিষ্ট্য হল আন্তর্জাতিক পরিস্থিতি অরাজক, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিযোগিতামূলক এবং সংঘাতপ্রবণ। আন্তর্জাতিক রাজনীতিতে মুখ্য ও যুক্তিবাদী এবং প্রধান কারক হল রাষ্ট্র। আর রাষ্ট্র কোনো সময় আদর্শের ভিত্তিতে চলে না, বরং বাস্তব পরিস্থিতির ভিত্তিতে নিজের নিরাপত্তা, সার্বভৌমত্ব, প্রভাব ও জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়। নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রগুলি সবসময় ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতা রক্ষার একমাত্র উপায় হল রাষ্ট্রগুলির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। অন্যদিকে নয়া বাস্তববাদের মতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রগুলোই মুখ্য ভূমিকা পালন করে তা নয়, বরং বলা যেতে পারে আন্তর্জাতিক কাঠামোটাই এমনভাবে গঠিত যেগুলি রাষ্ট্রের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। নয়া বাস্তববাদ বা কাঠামোগত বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা ব্যাখ্যা করে যে আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রের আচরণ মূলত রাষ্ট্রের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের দ্বারা নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক, প্রতিযোগিতামূলক ও নিরাপত্তাহীনতা সৃষ্টিকারী কাঠামো দ্বারাই নির্ধারিত হয়। অর্থাৎ এই দুটো সংজ্ঞা পড়লেই আমরা বুঝতে পারব যে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের সাদৃশ্য কী। এই দুই তত্ত্বই কিছু ব্যাপারে সহমত পোষণ করে। এক, আন্তর্জাতিক ব্যবস্থা অরাজক এবং প্রতিযোগিতামূলক। দুই, আন্তর্জাতিক ব্যবস্থা সংঘাতপূর্ণ। তিন, রাষ্ট্রই হল আন্তর্জাতিক ব্যবস্থার মুখ্য ক্রিয়াকারী। চার, জাতীয় স্বার্থ ও ক্ষমতা আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রীয় বিষয়। পাঁচ, নৈতিকতা আন্তর্জাতিক রাজনীতিতে খুব সীমিত ভূমিকা পালন করে। ছয়, রাষ্ট্রগুলি স্বসহায়ক, অর্থাৎ নিজেদের বেঁচে থাকা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রদের একাই বহন করতে হয়, কারণ আন্তর্জাতিক আইন বা প্রতিষ্ঠানগুলির ওপর চূড়ান্তভাবে নির্ভর করা যায় না, কারণ সেগুলোর প্রয়োগকারী কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই। অর্থাৎ যেটা আগে বললাম যে আন্তর্জাতিক ব্যবস্থা অরাজক, তাই রাষ্ট্রগুলোকে স্বসহায়ক হতে হয়, কারণ শেষ পর্যন্ত রাষ্ট্রকেই নিজের শক্তির ওপরই ভরসা করতে হয়। 7, আন্তর্জাতিক সহযোগিতা সন্দেহজনক ও আপেক্ষিক। 8, যদিও তারা সংঘাতের উৎস নিয়ে ভিন্নমত পোষণ করে, অর্থাৎ সংঘাতের উৎস হিসেবে বাস্তববাদ বা সাবেকি বাস্তববাদ মানব প্রকৃতিকে চিহ্নিত করে, আর কাঠামোগত বাস্তববাদ বা নয়া বাস্তববাদ আন্তর্জাতিক কাঠামোগত অরাজকতাকে দায়ী করে। তবুও আন্তর্জাতিক রাজনীতিতে সংঘাত একটি নিয়মিত এবং অনিবার্য বিষয়। এ বিষয়ে দুটি তত্ত্বই সহমত পোষণ করে। তাদের মতে শান্তি হল ক্ষণস্থায়ী এবং এটি সাধারণত ক্ষমতার ভারসাম্য বা ভয়ের কারণে প্রতিষ্ঠিত হয়, স্থায়ী সম্প্রীতির কারণে নয়। এই হলো বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের সাদৃশ্য। এবার আসছি বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের বৈসাদৃশ্যে। আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক চর্চার বিভিন্ন তত্ত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই নয়া বাস্তববাদকে একটা নতুন তত্ত্ব হিসেবে সামনে না রেখে কেন বাস্তববাদেরই একটা পরিমার্জিত এবং সংশোধিত রূপ বলা হয়, সেটা বোঝা যায় বাস্তববাদ এবং নয়া বাস্তববাদের সাদৃশ্য আলোচনা করলেই। কিন্তু যদি এতটাই সাদৃশ্য থাকে, তাহলে
এটাকে সাবেকি বাস্তববাদ না বলে নয়া বাস্তববাদ কেন বলা হয় সেটা আমরা বুঝতে পারবো এই দুই বাস্তববাদের বৈসাদৃশ্য আলোচনা করলে। সাবেকি বাস্তববাদ ও নয়া বাস্তববাদের পার্থক্যগুলো হলো: 1. আন্তর্জাতিক সম্পর্কের মূল কার্যনির্বাহক শক্তি। সাবেকি বাস্তববাদ অনুসারে ব্যক্তি বা রাষ্ট্রের অভ্যন্তরীণ নেতিবাচক প্রবৃত্তি হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল কার্যনির্বাহক শক্তি, কিন্তু নয়া বাস্তববাদ অনুসারে আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক ও ত্রুটিপূর্ণ কাঠামোই হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল কার্যনির্বাহক শক্তি। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের মূল কার্যনির্বাহক শক্তি বলতে বোঝায় কিসের মাধ্যমে বা কিসের দ্বারা আন্তর্জাতিক সম্পর্কটা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। সাবেকি বাস্তববাদীদের মতানুসারে ব্যক্তি বা রাষ্ট্রের অভ্যন্তরীণ নেতিবাচক প্রবৃত্তির দ্বারাই এটা পরিচালিত হয়। অর্থাৎ তাদের মতে মানব প্রকৃতি রাষ্ট্রের আচরণ নির্ধারণ করে। এখানে মানব বলতে সাধারণ অর্থেও নেওয়া যেতে পারে, যে সাধারণ মানুষের প্রকৃতি, এছাড়াও বিভিন্ন পার্টিকুলার রাষ্ট্রনেতাদের প্রকৃতির কথাও বলা যেতে পারে। অন্যদিকে নয়া বাস্তববাদীদের মতানুসারে আন্তর্জাতিক ব্যবস্থার অরাজক ও ত্রুটিপূর্ণ কাঠামোই হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল কার্যনির্বাহক শক্তি। অর্থাৎ তাদের মতে আন্তর্জাতিক অরাজকতা, ক্ষমতার বন্টন, রাষ্ট্রের পরিস্থিতি প্রভৃতির চাপ রাষ্ট্রের আচরণ নির্ধারণ করে। যেমন হ্যান্স মর্গেনথাউ 6টি নীতি দিয়ে শক্তির রাজনীতিকে ব্যাখ্যা করেন, যেখানে মানব স্বভাবই হলো কেন্দ্রবিন্দু। কিন্তু আবার নয়া বাস্তববাদী ওয়াল্টজ শীতল যুদ্ধের দ্বিমেরু কাঠামোকেই যুদ্ধ ও শান্তি নির্ধারণের নিয়ন্ত্রক বলে বর্ণনা করেছেন। দ্বিতীয় পয়েন্ট, রাষ্ট্রসমূহের সংঘর্ষের মূল কারণ। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে যে রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ হয় বা দ্বন্দ্ব লেগে থাকে তার কারণ কি? সাবেকি বাস্তববাদ অনুসারে রাষ্ট্রসমূহের মধ্যে যুদ্ধ বা দ্বন্দ্বের কারণ হলো মানুষের সহজাত স্বভাব। আন্তর্জাতিক সংঘর্ষের উৎস হলো ক্ষমতা লিপ্সা বা ক্ষমতার প্রতি লোভ, স্বার্থপরতা ও দমন করার ইচ্ছা বা দমন প্রবৃত্তি। যেমন মেকিয়াভেলির মতে শাসকের লক্ষ্য হলো ক্ষমতা রক্ষা করা ও বাড়ানো, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে শাসকদের মধ্যে তথা রাষ্ট্রদের মধ্যে সংঘাত হওয়াটা স্বাভাবিক। কিন্তু নয়া বাস্তববাদীদের মতানুসারে সংঘাতের বা আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বন্দ্বের কারণ হলো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষহীন অরাজক আন্তর্জাতিক অবস্থা। অর্থাৎ তাদের মতে আন্তর্জাতিক ব্যবস্থায় সর্বোচ্চ কোনো কর্তৃপক্ষ নেই, আর এই সর্বোচ্চ বা সর্বাধিক ক্ষমতাসম্পন্ন নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অভাবের জন্যই রাষ্ট্রগুলোর নিরাপত্তাহীনতায় ভোগে, আর সেই নিরাপত্তাহীনতা থেকেই রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। যেমন কেনেথ ওয়াল্টজের মতে যেহেতু আন্তর্জাতিক স্তরে কোনো বিশ্ব সরকার নেই, তাই রাষ্ট্রগুলো বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার জন্য ক্ষমতা অর্জন করে। তৃতীয় পয়েন্ট, স্থিতিশীলতার শর্ত। অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে কি করলে শান্তি বেশি দিন বজায় থাকবে সেটাকেই বলা হয় স্থিতিশীলতার পরিস্থিতি। এই স্থিতিশীলতার শর্ত হলো সাবেকি বাস্তববাদীদের মতে রাষ্ট্রনেতাদের বিচক্ষণতা, নৈতিকতা ও দূরদর্শিতা। অর্থাৎ কোনো রাষ্ট্র যুদ্ধে জড়াবে কি জড়াবে না বা আন্তর্জাতিক পরিস্থিতিতে যুদ্ধ বা সংঘাত হবে কি হবে না সেটা নির্ভর করে রাষ্ট্রগুলোর নেতাদের বিচক্ষণতা, নৈতিকতা ও দূরদর্শিতার ওপর। কিন্তু নয়া বাস্তববাদীদের মতে স্থিতিশীলতা নির্ভর করে ক্ষমতার বন্টন কীরকম হবে তার উপর। তাদের মতে দ্বিমেরু বিশ্ব অর্থাৎ শীতল যুদ্ধের সময়কার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ুযুদ্ধে চলাকালীন সময়কার যে ক্ষমতার ভারসাম্য ছিল সেই ধরনের বিশ্ব বেশি স্থিতিশীল, কারণ সেই ধরনের বিশ্বে একটা মোটামুটি স্তরে ক্ষমতার ভারসাম্য রক্ষা পায়।
কিন্তু তাদের মতে বহুমেরু বিশ্ব অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগেকার যে পরিস্থিতি ছিল বা বর্তমানে আমরা যে পরিস্থিতির দিকে এগোচ্ছি, একদিকে চীন, অন্যদিকে আরবের দেশসমূহ, এছাড়া ভারত, সাউথ কোরিয়া, এইরকম কিছু, ইসরায়েল, এইরকম কিছু দেশ, তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তো আছেই। এই ধরনের ক্ষমতার বন্টন বা ক্ষমতার বহুমেরু বন্টন বা বহুমেরু বিশ্ব, এটা কম স্থিতিশীল। অর্থাৎ এরকমভাবে ক্ষমতা বণ্টিত হলে যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক ঘটনাবলী ব্যাখ্যার ধরন। সাবেকি বাস্তববাদীরা যে কোনো আন্তর্জাতিক ঘটনাকে ব্যাখ্যা করে রাষ্ট্রের অভ্যন্তরীণ গুণের ভিত্তিতে, অর্থাৎ রাষ্ট্রের নেতা, রাষ্ট্রনায়ক, সংস্কৃতি, ইতিহাস, মনস্তত্ত্ব ইত্যাদির ভিত্তিতে। তাই বলা যেতে পারে যে তাদের মতে আন্তর্জাতিক সম্পর্ক হলো একক নির্ভর, মানে ব্যক্তি বা রাষ্ট্র নির্ভর। অন্যদিকে নয়া বাস্তববাদীদের মতে বাহ্যিক পরিস্থিতির, অর্থাৎ আন্তর্জাতিক অরাজক কাঠামো, ক্ষমতার বন্টন, মেরুকরণ প্রভৃতির ভিত্তিতে আন্তর্জাতিক ঘটনাবলীর বিশ্লেষণ করা উচিত। কারণ তাদের মতে আন্তর্জাতিক ঘটনাবলী কাঠামো নির্ভর, একক বা ব্যক্তি বা রাষ্ট্র নির্ভর নয়। যেমন একজন বাস্তববাদী বলবেন হিটলারের আগ্রাসী মনোভাব সম্পন্ন হওয়ার জন্যই সমকালীন জার্মান আগ্রাসন করত। কিন্তু একজন নয়া বাস্তববাদী বলবেন শুধু হিটলারই নয়, যে কোনো রাষ্ট্রই যদি 1930-এর দশকে জার্মানির মতো আন্তর্জাতিক কাঠামোগত চাপ সহ্য করত, যেমন ভার্সাই চুক্তিতে হওয়া অপমান, যেখানে বলা হয়েছিল যে জার্মানি মূলত যুদ্ধের কারণ এবং জার্মানিকেই বেশি ক্ষতিপূরণ দিতে হবে, এবং একই সঙ্গে অন্যান্য মহাশক্তির উত্থান প্রভৃতি চাপের ফলেই জার্মানিতে যে রাষ্ট্রনায়কই জার্মানির ভালো চাইতো, তারা সবাই একই রকম আগ্রাসী আচরণ করত। রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যবস্থা গণতন্ত্র না একনায়কতন্ত্র সেটা মুখ্য বিষয় নয়, কাঠামোগত বাধ্যবাধকতাটাই মুখ্য। তাই বলা যেতে পারে যে শুধু হিটলারই নয়, যে কোনো রাষ্ট্রনেতাই যদি 1930-এর দশকের জার্মানির রাষ্ট্রনেতা হতো তাহলে একই ধরনের আচরণ করত। পরবর্তী পয়েন্ট, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্লেষণের স্তর। সাবেকি বাস্তববাদের মতে আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্লেষণ করা উচিত বিচ্ছিন্ন একক কেন্দ্রিক হিসাবে। অর্থাৎ সাবেকি বাস্তববাদীরা রাষ্ট্রীয় এককগুলির আচরণ ও মিথস্ক্রিয়ার পরিপ্রেক্ষিতে পৃথক পৃথকভাবে আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করেছেন। কিন্তু যে বৃহত্তর কাঠামোর মধ্যে এই সব একক সক্রিয় থাকে, তার প্রভাবে এদের আচরণ কিভাবে নিয়ন্ত্রিত হয় বা পরিবর্তিত হয় সেদিকে তিনি বা তারা দৃষ্টি দেননি। অর্থাৎ সাবেকি বাস্তববাদীরা আন্তর্জাতিক ক্ষেত্রের প্রত্যেকটা রাষ্ট্রকে আলাদা আলাদা করে কোন রাষ্ট্রের ভেতর কি হচ্ছে তার ভিত্তিতে সেই অঞ্চলের বা সেই কয়েকটা রাষ্ট্রের কার্যকারিতা বুঝে তারপর তার সমষ্টি তৈরি করে সমগ্র আন্তর্জাতিক রাজনীতিকে ব্যাখ্যা করে। কিন্তু নয়া বাস্তববাদীরা তাদের পুরো ব্যাখ্যার ধরনটাকেই বা বিশ্লেষণের স্তরটাকেই সামগ্রিক কাঠামোর ওপর নির্ভর করে ব্যাখ্যা করে। নয়া বাস্তববাদীরা মনে করেন রাষ্ট্রগুলো তাদের অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ গণতন্ত্র কি একনায়কতন্ত্র, বা নেতৃত্ব অর্থাৎ স্বৈরাচারী না গণতান্ত্রিক, বা আদর্শ নির্বিশেষে আন্তর্জাতিক কাঠামোগত চাপের কারণে একই রকম আচরণ করে। ওয়ার্ল্ডস প্রমুখ নয়া বাস্তববাদীগণ ব্যক্তি বা রাষ্ট্রের স্বভাব বা ধর্মের পরিবর্তে আন্তর্জাতিক সমাজের বিশৃঙ্খল অবস্থার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাদের মতে বিশ্ব ব্যবস্থার কাঠামো যেভাবে গড়ে উঠেছে তার অন্তর্গত প্রতিটি রাষ্ট্রই ওই কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে বাধ্য। অর্থাৎ নয়া বাস্তববাদীদের মতানুসারে প্রতিটা রাষ্ট্রকে আলাদা আলাদা করে বিচার করার প্রয়োজন নেই, আগে সমগ্র পরিস্থিতিটাকে বিচার করা হোক।
এই সমগ্র পরিস্থিতিটাকে বিচার করলেই পৃথিবীর প্রতিটা কোণের প্রতিটা রাষ্ট্রের কার্যকারিতা আমরা বুঝতে পারব। এর জন্য আমাদের জানা প্রয়োজনই নেই যে সেই রাষ্ট্রটার ভেতরে কি চলছে, সেখানে গণতন্ত্র রয়েছে না একনায়কতন্ত্র, সেখানকার শাসক স্বৈরাচারী কি না, বা সেই রাষ্ট্রটা সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত নাকি গণতান্ত্রিক আদর্শে বা নাকি ধনতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত, এইসব আমাদের দেখার প্রয়োজনই নেই। আমরা টোটাল আন্তর্জাতিক পরিস্থিতিটাকে যদি বিশ্লেষণ করি তাহলেই বুঝতে পারবো পৃথিবীর কোন রাষ্ট্র কেন কী আচরণ করছে। পরবর্তী পয়েন্ট, রাষ্ট্রের ক্ষমতা অর্জনের উদ্দেশ্য। সাবেকি বাস্তববাদীদের মতে ক্ষমতা একটি লক্ষ্য, মানবীয় লালসার বা লোভের এবং দমন প্রবৃত্তির অর্থাৎ দমন করার ইচ্ছার কারণেই ক্ষমতা অর্জন রাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য। রাষ্ট্র ক্ষমতা চায় কারণ এটা মানব প্রকৃতির স্বাভাবিক বৈশিষ্ট্য। অর্থাৎ তাদের মতে মানুষ ক্ষমতা চায় কারণ মানুষ অন্যের ওপর দমন করতে চায়, আর যেহেতু মানুষ দিয়েই রাষ্ট্র গঠিত তাই রাষ্ট্র ক্ষমতা চায় কারণ রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর অত্যাচার বা দমন করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু নয়া বাস্তববাদীদের মতে ক্ষমতা একটি মাধ্যম, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ক্ষমতা একটি উপায় মাত্র। রাষ্ট্র ক্ষমতা চায় কারণ আন্তর্জাতিক ব্যবস্থা অরাজক, অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি রাষ্ট্রই প্রতিযোগিতা করতে বাধ্য। অর্থাৎ তাদের মতে মানুষ লোভে বা রাষ্ট্র কোনো লোভে ক্ষমতা অর্জন করছে এমনটা নয়। কোনো রাষ্ট্র যদি ক্ষমতা অর্জনে পিছিয়ে পড়ে তাহলে অন্যান্য ক্ষমতাবান রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রকে দখল করবে এবং তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে। তাই নিজেকে রক্ষা করার জন্য, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিটা রাষ্ট্রই ক্ষমতা অর্জন করতে চায়। আর এই সার্বভৌমত্ব রক্ষার একটা সংশয় বা নিরাপত্তার একটা সংশয় তৈরি হয় কারণ আন্তর্জাতিক ব্যবস্থা অরাজক, সেখানে সঠিক বা বেঠিক নির্ধারণ করে দেওয়ার লোক নেই বা ক্ষমতা সম্পন্ন কর্তৃত্ব নেই। তার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি রাষ্ট্রই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করতে এক প্রকার বাধ্য হয়। পরবর্তী পয়েন্ট, ক্ষমতার প্রকৃতি। বাস্তববাদীদের মতে ক্ষমতা গুণগত। ক্ষমতা মূলত নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা, নৈতিকতা এইসবের সমষ্টি। অর্থাৎ তারা ক্ষমতাকে ব্যাখ্যা করেছেন রাষ্ট্রনেতাদের বিচক্ষণতাকে দিয়ে। কিন্তু নয়া বাস্তববাদীদের মতে ক্ষমতা পরিমাপযোগ্য। ক্ষমতা নির্ধারিত হয় আন্তর্জাতিক কাঠামোয় রাষ্ট্রের অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তি ইত্যাদি দ্বারা। অর্থাৎ তাদের মতে কোনো রাষ্ট্রনেতা বা রাষ্ট্রের জনগণের মনস্তত্ত্ব নয়, বরং রাষ্ট্রগুলোর বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার বা অন্য কারোর ডিসিশন বদলানোর ক্ষমতা বা সামর্থ্য যা আসে তার অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি এবং প্রযুক্তি থেকে, তার মাধ্যমেই ক্ষমতাকে পরিমাপ করা উচিত। পরবর্তী পয়েন্ট, অরাজনৈতিক উপাদানের গুরুত্ব। সাবেকি বাস্তববাদ অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলির পরিবর্তে সামরিক বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়, কিন্তু নয়া বাস্তববাদ অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলিকে অধিক গুরুত্ব দেয়। বর্তমানে বা বলতে পারি যখন নয়া বাস্তববাদের উদ্ভব ঘটছিল তখন ওপেকের মতো একটা আন্তর্জাতিক সংস্থার সমগ্র বিশ্বে নিয়ন্ত্রণকারী ক্ষমতা থেকেই এক প্রকার নয়া বাস্তববাদ অনুপ্রাণিত হয়েছিল। তার জন্য তারা অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়, কারণ তারা জানে যে সেই সময় অর্থাৎ 1973-এর দিকে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, সেই সময় অনেক রাষ্ট্র সামরিক দিক থেকে বেশি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও যেহেতু তারা অর্থনৈতিক দিক থেকে তৈল সম্পদের জন্য আরব দেশগুলোর ওপর নির্ভরশীল, তাই তারা আরব দেশের মতানুসারে নিজেদের কার্যকলাপ পরিচালনা করতে বাধ্য হয়েছিল। তাই নয়া বাস্তববাদীরা সামরিক বিষয়টির থেকে অর্থনৈতিক বা সামাজিক বিষয়টিকে বেশি গুরুত্ব দেয়। পরবর্তী পয়েন্ট, অরাষ্ট্রীয় কারকের ভূমিকা। সার্বভৌম না হওয়ায় অরাষ্ট্রীয় কারকের আন্তর্জাতিক রাজনীতিতে প্রায় কোনো ভূমিকা নেই
এটাই মনে করে সাবেকি বাস্তববাদীরা। কিন্তু নয়া বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে অরাষ্ট্রীয় কারকের ভূমিকা রয়েছে। যদিও দুই বাস্তববাদী রাষ্ট্রকেই আন্তর্জাতিক মঞ্চের প্রধান কর্মকর্তা হিসেবে বা প্রধান কারক হিসেবে চিহ্নিত করে, তাও সাবেকি বাস্তববাদীরা মনে করে অন্যান্য কারকের কোনো ভূমিকাই নেই, কিন্তু নয়া বাস্তববাদীরা মনে করে অন্যান্য কারকের ভূমিকা রয়েছে, কিন্তু সেটা সীমিত। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হতে পারে। এক্ষুনি আমরা আলোচনা করলাম যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রগুলোর ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওপেকের মতো বা বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার রয়েছে। কিন্তু একথাও আমরা অস্বীকার করতে পারি না যে জাতিপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনসের অবস্থিতি সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমেরিকার ইরাক আক্রমণের সময় জাতিপুঞ্জের বেশিরভাগ সদস্য এর বিরোধিতা করলেও আক্রমণটা আলটিমেটলি হয়েছিল। তাই বলা যেতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা রয়েছে নিশ্চয়ই, কিন্তু সেই ভূমিকাটা অনেকটাই সীমিত, যেহেতু প্রতিটা রাষ্ট্রই সার্বভৌম। পদ্ধতি: সাবেকি বাস্তববাদীরা মূলত দার্শনিক ও ঐতিহাসিক পদ্ধতিতে আন্তর্জাতিক ঘটনাবলীর নীতিকেন্দ্রিক ও বর্ণনামূলক বিশ্লেষণ করে, কিন্তু নয়া বাস্তববাদীরা মূলত বৈজ্ঞানিক ও কাঠামোগত পদ্ধতিতে কঠোর ব্যবস্থাগত বা মডেল ভিত্তিক বিশ্লেষণ করে আন্তর্জাতিক রাজনীতির। পরবর্তী পয়েন্ট, নৈতিকতার ভূমিকা। আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার ভূমিকার কথা সাবেকি বাস্তববাদীরা স্বীকার করে, কিন্তু তাদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার ভূমিকা সীমিত। অন্যদিকে নয়া বাস্তববাদীরা নৈতিকতা বা মূল্যবোধের আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ভূমিকার কথাই স্বীকার করে না। যেহেতু আদর্শবাদের ঠিক পরবর্তী সময়েই বাস্তববাদের উদ্ভব ঘটেছিল, তাই পুরোপুরি আদর্শবাদের প্রভাবমুক্ত ছিলেন না প্রথম দিককার বাস্তববাদীরা। তাই তারা মনে করতেন আন্তর্জাতিক ক্ষেত্রে নৈতিকতার সীমিত হলেও ভূমিকা রয়েছে। কিন্তু নয়া বাস্তববাদীরা যেহেতু দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছিলেন, তাই তাদের মতে নৈতিকতা বা মূল্যবোধের কোনো স্থান আন্তর্জাতিক রাজনীতিতে নেই। যদিও বলা যেতে পারে বর্তমানকালেও মানবাধিকার সহ পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এবং নৈতিকতার ভূমিকা আমরা আন্তর্জাতিক রাজনীতিতে দেখতে পারি। পরবর্তী পয়েন্ট, সহযোগিতার সম্ভাবনা। সাবেকি বাস্তববাদীদের মতে আন্তর্জাতিক মঞ্চে রাষ্ট্রগুলোর পারস্পরিক বিশ্বাসের অভাব ও আপেক্ষিক লাভের তুলনামূলক তারতম্যের ফলে সহযোগিতার ও সমন্বয়ের সম্ভাবনা সীমিত ও অনিশ্চিত। অর্থাৎ তাদের মতে রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বাসের একটা অভাব রয়েছে, নিরাপত্তা সংশয় রয়েছে এবং অরাজক পরিস্থিতির জন্য একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতিও তৈরি হয়েছে। তারই সঙ্গে আপেক্ষিক লাভের একটা হিসাব প্রতিটা রাষ্ট্র করে, অর্থাৎ একটা কোনো ডিল হলে অন্য রাষ্ট্র আমার থেকে বেশি লাভবান হলো কিনা সেদিকে বেশি নজর রাখে। এইভাবে একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হওয়ার ফলে রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার বা সমন্বয়ের সম্ভাবনা অত্যন্তই অনিশ্চিত এবং যদি হয়েও থাকে তাহলেও সেটা সীমিত। কিন্তু নয়া বাস্তববাদীদের মতে নিরাপত্তা সংশয় সত্ত্বেও কাঠামোগত প্রয়োজনেই সহযোগিতা সম্ভব এবং অবস্থাগতভাবে নির্ধারিত। যেমন তারা বলতে পারে শীতল যুদ্ধের সময় ন্যাটো বা ওয়ার্স নামক সংস্থাগুলোর কার্যকারিতার কথা। এই ধরনের সংস্থায় মার্কিনপন্থী বা সোভিয়েতপন্থীরা সম্মিলিত হতো অনেকটা কাঠামোগত প্রয়োজনেই, মানে আন্তর্জাতিক কাঠামোই বিষয়টাকে ঠিক করতো। যেহেতু দুদিকে ক্ষমতার ভারসাম্য, কোনো একটা রাষ্ট্র যদি একটু দুর্বল হয়ে যায় তার আশঙ্কা রয়েছে অন্য কোনো রাষ্ট্র তার ওপর আক্রমণ করতে পারে, সেই কাঠামোগত প্রয়োজনেই তারা সহযোগিতা করত এবং পরিস্থিতি হিসেবে এই সহযোগিতার নীতিগুলো নির্ধারিত হতো।
পরবর্তী পয়েন্ট, প্রবক্তাগণ। বাস্তববাদের মূল প্রবক্তাগণ ছিলেন থুসিডাইডিস, মেকিয়াভেলি, মর্গেনথাউ প্রমুখ, এবং নয়া বাস্তববাদের মুখ্য প্রবক্তারা হলেন কেনেথ ওয়াল্টজ, মিয়ারশাইমার প্রমুখ। এই ছিল বাস্তববাদ ও নয়া বাস্তববাদের পার্থক্য। এবার আসছি উপসংহারে। বাস্তববাদ ও নয়া বাস্তববাদ উভয়ই আন্তর্জাতিক সংঘাত ও নিরাপত্তা ঝুঁকি বোঝার ক্ষেত্রে মৌলিক ভিত্তি প্রদান করে। সাবেকি বাস্তববাদ কেন রাষ্ট্রগুলো ক্ষমতার পেছনে ছোটে মানব প্রকৃতির দিকে দৃষ্টি রেখে তার একটি মনস্তাত্ত্বিক ও নৈতিক ব্যাখ্যা দেয়। অন্যদিকে নয়া বাস্তববাদ কিভাবে আন্তর্জাতিক ব্যবস্থার কাঠামো সেই রাষ্ট্রগুলোকে ক্ষমতার প্রতিযোগিতায় বাধ্য করে তার একটি কাঠামোগত ও ব্যবস্থাগত ব্যাখ্যা উপস্থাপন করে। উভয়ই একটি বৈশ্বিক নৈরাজ্য, রাষ্ট্রকেন্দ্রিক, আত্মসহায়তামূলক ও সংঘাতপ্রবণ বিশ্ব ব্যবস্থার ধারণাকে আন্তর্জাতিক রাজনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করে, যেখানে ক্ষমতা ও নিরাপত্তা হল রাষ্ট্রীয় আচরণের প্রাথমিক নির্ধারক। তাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও তারা আন্তর্জাতিক রাজনীতির এই মৌলিক বাস্তবতাকে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা, নিরাপত্তা ও সংঘাতের মৌলিক প্রশ্নগুলোকে বুঝতে আজও অত্যন্ত প্রাসঙ্গিক এবং পরস্পরের পরিপূরক। অর্থাৎ আমরা বলতে পারি, যেমন কোনো রাষ্ট্রের আচরণ আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে, ঠিক তেমনি আন্তর্জাতিক কাঠামো রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করে। অ্যাকচুয়ালি পরস্পরের পরিপূরক হিসেবে বা পরস্পরের সহযাত্রী হিসেবে এরা দুজনে মিলেই আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত করে। একটা উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে, যেমন আমরা যদি ধরি শীতল যুদ্ধের সময়ে দুটি রাষ্ট্রের মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা হচ্ছিল, তাই প্রায় পুরো বিশ্বটাই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। এই ঘটনাটা কেন ঘটেছিল? না আন্তর্জাতিক কাঠামোর জন্য। কিন্তু আবার ভারতের মতো কিছু দেশ জোট নিরপেক্ষ আন্দোলনেও যোগ দিয়েছিল। এই বিষয়টা কেন হলো? আমাদের রাষ্ট্রনেতাদের সদিচ্ছার জন্য। তাই বলা যেতে পারে রাষ্ট্রনেতা বা রাষ্ট্রগুলোর ভূমিকাকেও অবহেলা করা যায় না, আবার আন্তর্জাতিক কাঠামোর চাপকেও অবহেলা করা যায় না। এই দুইয়ের সমন্বয়েই আন্তর্জাতিক রাজনীতি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। তাই সাবেকি বাস্তববাদ এবং নয়া বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যার যে দুটো দিকের বর্ণনা দিয়েছেন, সেই দুটো দিকই পরস্পর সমন্বিত হয়ে আন্তর্জাতিক রাজনীতিকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। এই হলো সাবেকি বাস্তববাদের সঙ্গে নয়া বাস্তববাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।